আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বাংলা প্রথম বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কাকে পাওয়ার জন্য? তোমাকে। এখন এই তোমাকে দ্বারা কাকে আইডেন্টিফাই করছে? এই স্বাধীনতাকে বোঝানো হয়েছে যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য। এই কবিতাটা কে লিখছে? লিখছেন হচ্ছে শামসুর রহমান। এই যে এখানে রহমান লিখবে অনেকে, কিন্তু এটা হচ্ছে শামসুর রহমান। আবার অনেকে এই যে এই জায়গায় তালব বর্ষর জায়গায় দন্ত স ইউজ করে, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে কবিতার নাম আমরা কি পাইলাম? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমরা শুরু করি। এখানে কবি পরিচিতি আছে, কবি পরিচিতি আমরা পরে পড়ি। এখন আপাতত আমরা মূল কবিতায় চলে যাই। দেখো, প্রথমেই বলা হয়েছে আবার একই লাইন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আমরা ওই যে আবেগ জড়িত কণ্ঠে কিছু কথা বলি না, এখানে ঠিক লেখক আবেগ জড়িত কণ্ঠেই বলছে যে স্বাধীনতা শুধু তোমারে পাওয়ার জন্য আমি কি কি করছি দেখো। তাহলে আমি এখন একটা লিস্ট দিব তোমাকে। এখন দেখো লিস্ট দেওয়া শুরু করবে, আসলে স্বাধীনতা পাওয়ার জন্য আমরা কি কি করছি। তো বলছে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, মানে এত পরিমাণ রক্ত ঝরছে যে বলা হয়েছে যে রক্ত দিয়ে গঙ্গা নদী উৎপন্ন হয়ে গেছে, এই জন্য বলা হয়েছে রক্ত গঙ্গায়, মানে রক্ত দ্বারা গঙ্গা নদীর উৎপত্তি হয়ে গেছে। এবং আমরা সেই রক্ত গঙ্গায় ভাসতেছি, মানে প্রচুর পরিমাণ রক্ত দিছি আমরা। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আচ্ছা, এই খান্ডব দাহনের শব্দার্থ তোমরা পরবর্তীতে পাবা, আসলে তোমাদেরকে এটা শব্দার্থটা আমি দেখাই একবারে। এই দেখো, খান্ডব দাহন। খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য। অরণ্য মানে কি? বন, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নির্বিচারে ধ্বংস করা হয়েছে অরণ্যের প্রায় সকল প্রাণীকে। এই কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও অংশযজ্ঞকে খান্ডব দাহন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মানে আমরা এখানে কি পড়লাম? দুইটা লাইন অলরেডি পড়ে ফেলছি। এখন আবারও দেখো আবেগ জড়িত কণ্ঠে আবারও বলতেছে, মানে দুইটা লাইন তো বললোই। ধরো একটা ভূমিকা দিল, এখন এই যে পুরোটার সম্প্রসারিত ভাবটা লিখবে। আবারও বলো ওই রকম আবেগ জড়িত কণ্ঠে বলতেছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে এই জন্য আমি কি কি করছি দেখো। সাকিনা বিবির কপাল ভাঙিল। আচ্ছা, এই কপাল কি ভাঙা পসিবল? কপাল কিন্তু ফাটে। কপাল ভাঙলো মানে কি? তার অবস্থা এতটাই দুর্গত হইলো বা এতটাই খারাপ হয়ে গেল যে মানে সে আর হচ্ছে কোনোভাবেই তার জীবন যাকে ঘুরে দাঁড়াইতে পারলো না। এখন কি কি হইতে পারে? তার হয়তো একটা ইনকাম করা একটা ছেলে ছিল, সে মারা গেছে, বা তার ধরো জামাই ছিল, সে হচ্ছে উপার্জনক্ষম ছিল, সে মারা গেছে। মানে আলটিমেটলি তার সংসারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বললো কপাল ভাঙলো। মানে কপাল ফাটলে তো বুঝতাম তার মারছে, কিন্তু আসলে মারে নাই। কপাল ভাঙছে মানে কি? সে হচ্ছে মানে তার সব দিক দিয়ে সে একদম শেষ, নিঃস্ব হয়ে গেছে। এখন আসো, সিঁথি সিঁদুর মুছে গেল হরিদাসীর। সিঁথি সিঁদুর মুছে গেল হরিদাসীর দ্বারা আমরা কি বলতে পারি? মানে এইখানে যখন দেখা যাইতেছে সিঁথি সিঁদুর, এটা সাধারণত আমাদের যে সনাতন ধর্ম আছে, হিন্দু ধর্ম, সেই ধর্মে এই সিঁথি সিঁদুর কি বহন করে? মানে কারো স্বামী আছে কি নাই এই জিনিসটা প্রকাশ করে সিঁথি সিঁদুর। তার মানে যেহেতু সিঁথি সিঁদুর মুছে গেল, তার মানে অবশ্যই হরিদাসীর স্বামী এই যুদ্ধে মারা গেছে। কিসের জন্য মারা গেছে? স্বাধীনতার জন্য, যেটার জন্য আমরা এত কিছু করতেছি। যে আবেগ জড়িত কণ্ঠে বললাম যে তুমি আসবে বলে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। আবার ডাকা হইলো তাকে, কি করা হয়েছে? শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। এই প্রশ্ন প্রচুর আসে যে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। আচ্ছা, বলতে পারবা যে জলপাই রঙের ট্যাঙ্ক কারা ইউজ করে? অবশ্যই আর্মিরা ইউজ করে। তার মানে হানাদার বাহিনীরা যে ট্যাঙ্ক নিয়ে আসছিল ওটার কথা বলা হয়েছে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে আনবো বলে। তখন কি হয়েছিল? শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল, মানে ওই আর্মিরা শহরে নেমে আসছিল। আর আর্মিরা কি সাধারণত শহরে থাকে? আর্মিরা কিন্তু ব্যারাকে থাকে, মানে ব্যারাক থেকে বের হয়ে শহরে নামছে, এবং শহরে নামার সময় ওই ট্যাঙ্ক গুলা তাদের সাথে করে নামাইছে। এখন দানবের মতো চিৎকার করতে করতে, মানে তুমি যদি কোনো যুদ্ধতে যাও, তোমার মেন্টালিটি তুমি কখনোই নর্মাল রাখতে পারবে না, এটা পসিবল না। যুদ্ধতে যাইতে হলে তোমার মেন্টালিটি সবসময় হচ্ছে হাই, একদম ধরো যে খুব সিরিয়াস এবং খুব মানে এনার্জেটিক রাখতে হবে। তো এরকম এনার্জেটিক করার জন্য সাধারণত সৈন্যরা অনেক চিৎকার চেঁচামেচি করে, এই জন্য বসে দানবের মতো চিৎকার করতে করতে। আর যখন ট্যাঙ্ক রাস্তায় চলে, আমাদের যে নর্মাল পিচের রাস্তা, সেগুলো হচ্ছে ক্ষয়ে যায়, মানে একদম পিচ গুলো নষ্ট হয়ে যায়। এবং তাদের যে বিভৎসতা, ওই বিভৎসতা প্রকাশ করার জন্য এখানে বলা হয়েছে দানবের মতো চিৎকার করতে করতে এসেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা। আবারও আমরা বলতেছি, মানে এইগুলো দেখো একটু পর পর আমরা একটা করে উদাহরণ দিতেছি, আবারও বলতেছি তুমি আসবে বলে হে স্বাধীনতা। মানে আমাদের এত পরিমাণ আবেগ এই স্বাধীনতাটা নিয়ে। এখন ছাত্রাবাস বস্তি উজাড় হলো। আচ্ছা, ছাত্রাবাস আর বস্তি কখন উজাড় হয়? ছাত্রাবাস উজাড় হয় যখন ছাত্ররা থাকে না। ছাত্ররা কোনো ছুটি না পাইলে কি এমনিতে হচ্ছে বাসা দিয়ে যায় সাধারণত, পুরো ছাত্রাবাস তো ফাঁকা হয় না। তার মানে অবশ্যই কোনো একটা ধ্বংসযজ্ঞ চলছে বা কোনো একটা ইস্যু ঘটছে, যে জন্য ছাত্রাবাসটা হচ্ছে খালি হয়ে গেছে। আর বস্তি উজাড় হলো, বস্তির মানুষ যত যাই হয়ে যাক, করোনার মধ্যে বস্তির মানুষরা কোথাও যায় না। বস্তি কখন উজাড় হয়? বস্তি তখনই উজাড় হয় যখন মানুষের হচ্ছে একদম
করে খাওয়ার মতো কিছু থাকে না। বস্তির মানুষরা কি করে সাধারণত, ধরো একজন দিনমজুর থাকে, সে হচ্ছে একটা বিল্ডিং বানায়, তারপর ধরো একজন রিক্সা চালক। এখন যখন যুদ্ধ লাগছে তখন কি আর আলটিমেটলি কোনোভাবে ওই ধরো দিনমজুরের কাজ করার কোনো স্কোপ আছে? কেউ কি বিল্ডিং বানাবে বা রিক্সায় চলাচল করার মতো কি কেউ থাকবে? তাই এখন বস্তির মানুষরা আসে কোথা থেকে? সাধারণত নদী ভাঙন বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা হচ্ছে ছিন্নমূল মানুষগুলো শহরের দিকে চলে আসে। এখন যেহেতু এখানে কোনো কাজ নাই, তাহলে গ্রামের দিকে মুভ করার ছাড়া তাদের কোনো ওয়ে নাই। তখন এখানে গ্রামে যায় ধরো তারা কি করতে পারে? কৃষিকাজ করতে পারে বা ওই রিলেটেড কাজগুলো করতে পারে। তো যেভাবে বলা হয়েছে। এখন রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। কি প্রথমে কি বললাম? ছাত্রাবাস আর হচ্ছে বস্তি উজাড় হলো। কেন হইলো? ওই যে বললাম যে এই যে জলপাই রঙের ট্যাঙ্ক নেমে আসছে, রাস্তায় মানুষ মাইরা ফেলতেছে, তাই মানুষ স্বভাবতই রাস্তায় বের হইতেছে না, ব্যবসা বাণিজ্য সম্ভব না, বা দিনমজুর যারা আছে তাদেরও কাজ করা সম্ভব না। আর ছাত্ররা এই যুদ্ধের মধ্যে তো কোনোভাবেই ভার্সিটি খোলা রাখা পসিবল না, তাই হচ্ছে ছাত্ররাও চলে গেছে। আর বস্তি উজাড় হয়েছে কেন? ছিন্নমূল মানুষ যারা আছে তাদের এমনিতে এখানে খেটে খাওয়ার কিছু নাই। এখন গ্রামে গিয়ে যদি তারা দুই একটা ফসল ফলায় বা অন্য কোনো ভাবে থাকতে পারে, ওইখানে যাবে। আর সাধারণত কি যুদ্ধ বা এইসব ইস্যুতে সাধারণত হচ্ছে বস্তিতে আগুন লাগিয়ে দেয়, কারণ ওইখানে হচ্ছে গরিব মানুষ, এরা আসলে মানুষে তখন মানুষ মনে করে না। যাক, পরে আসো এই যে লাইনটা বললাম, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান কই ফুটালো যত্রতত্র। এটা মানে কি? এই রিকয়েললেস শব্দের অর্থ হচ্ছে এই যে আমরা যে বন্দুকগুলো দেখি, দেখবা হচ্ছে পিস্তল সাধারণত 6টা গুলি করার পর আবার সেটাতে ম্যাগাজিন ভরতে হয়। হ্যাঁ, বা হচ্ছে আবার হচ্ছে এভাবে যে আমরা ছোটবেলায় খেলছি তখন কি এভাবে হচ্ছে লোড দিতাম, একটা গুলি করতাম আবার লোড দিতাম, এটাকে হচ্ছে রিকয়েল করা বলে। ওই যে তোমরা অনেকে হচ্ছে, এখন তো তোমরা ফ্রি ফায়ার জেনারেশন, যারা ফ্রি ফায়ার খেলছো তারা দেখছো কিছু বন্দুক আছে হচ্ছে একটা গুলি বা দুইটা গুলি করার পর হচ্ছে আবার লোড দেওয়া লাগে। আর কিছু বন্দুক আছে যেগুলো হচ্ছে অনেকগুলো গুলি একবারে করার পরেও লোড দেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, ওগুলো হচ্ছে রিকয়েললেস রাইফেল। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সবচেয়ে বহুল ব্যবহৃত একটা বন্দুক যেমন হচ্ছে AK-47, প্রচুর পরিমাণ গুলি করা যায়। আর মেশিন গান তো জানোই, একটা নির্দিষ্ট প্লেসে বসে হচ্ছে একদম ঝাঁঝরা করে ফেলে সবকিছু, মানে ওটা কন্টিনিউয়াস, ওটার মধ্যে ম্যাগাজিন আসতেই থাকে। খই যখন ফুটে কি হয় দেখবা যে দিক বিদিক ছুটে যায় না, বা একটা সাউন্ড হয় এবং দিক বিদিক ছুটে। তুমি দেখবা যখন হচ্ছে যে বন্দুকগুলো ফায়ার করা হয়, বন্দুকের যে খোসাগুলো থাকে ওগুলো দূরে ছড়ে, মানে একদম ছিটকে পড়ে, একদম খই যেভাবে ছিটকে পড়ে ওইভাবে ছিটকে পড়ে। এই জন্য বলছে রিকয়েললেস আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। এখন আবারও দেখো ইমোশন নিয়ে বলতেছে, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। আচ্ছা, গ্রামের পর গ্রাম কেন ছাই করা হলো? ধরো হচ্ছে একটা জায়গায় গেছে, তাদের ভিতরে তো ভীত সন্ত্রস্ত, ভয় ঢুকানোর জন্য। এখন কেউ তো চায় না যুদ্ধে হারতে, তাহলে মানুষের ভিতরে একটা ভয় ঢুকাইতে হবে। এখন কোনোভাবে যদি বাংলাদেশকে ওই টাইমে তারা ধরো সব মোটামুটি ম্যাক্সিমাম মানুষকে যদি তারা ধরো যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আছে, ভারত আছে, ওইদিকে হয়তো নেপালের দিকেও কিছু যাইতে পারতো, এরকম ভাবে যদি পাঠিয়ে দিতে পারতো, এবং তারা যদি হচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের সেনা ক্যাম্প করতে পারতো, তাহলে কি দেশটা স্বাধীন করা পসিবল হইতো? হইতো না। এই জন্য গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য তারা এরকম হচ্ছে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিছে। আচ্ছা, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। আচ্ছা, বিধ্বস্ত পাড়া মানে কি? ওই যে মাত্রই তো গ্রামটা পুড়িয়ে ফেলছে। পাড়া মানে কি? মানে গ্রামেরও ছোট একটা অংশ, তো ওই জায়গা হচ্ছে পুড়িয়ে ফেলছে, তাহলে এটা বিধ্বস্ত, একদম ধ্বংস হয়ে গেছে। প্রভুর বাস্তবিটা, প্রভুর বাস্তবিটা মানে কি? যে কুকুরটার কথা এখানে বলা হয়েছে তার অবশ্যই একটা মালিক ছিল, তো ওই মালিকের বাসার সামনে ভগ্নস্তূপে দাঁড়িয়ে, এখন তো যেটা সব পুড়িয়ে দিছে, তার মানে কি এখন ভগ্নস্তূপ বা হচ্ছে ভগ্নাংশ বা একদম কি ধ্বংসপ্রাপ্ত অংশ, তো সেখানে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। কেন আর্তনাদ করলো? তার মালিক হয়তো চলে গেছে দেশ ছেড়ে, বা অন্য কোথাও চলে গেছে, বা হয়তো সে খাবার পাইতেছে না টানা, বা এই যে বিভৎস অবস্থা, মানুষের দৌড়াদৌড়ি, সবকিছু দেখি কি একটা আর্তনাদ। আর্তনাদ মানে কি? ধরো হচ্ছে কন্টিনিউয়াস তার যে দুঃখের যে সুর সেটা সে প্রকাশ করতে থাকতেছিল। আবার তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অবুঝ শিশু, আচ্ছা এখন হচ্ছে হামাগুড়ি দেওয়ার বয়স সাধারণত কত দিন পর্যন্ত? একটা 4 মাসের বাচ্চা তো চাইলে হামাগুড়ি দিতে পারবে না। সাধারণত প্রায় 1 বছরের পর থেকে একটা বাচ্চা হামাগুড়ি দিতে পারবে, মানে তখন সে বুকের দুধও খায়, আবার হচ্ছে ধরো হামাগুড়িও দিতে থাকে। তো তখন তার পিতা মাতাকে হচ্ছে মাইরে ফেলছে, এখন সে তো আর বুঝে না, সে হয়তো খুব কষ্ট করে হলে হামাগুড়ি দিতে পারে। তখন হয়তো মাকে ডাকতেছে যে মা আমার খিদা লাগছে, বা বাবাকে বলতেছে বাবা তুমি তো অন্যদিন আমাকে কোলে নাও, আজকে নিচ্ছ না কেন? মানে অবুঝ শিশু, সে তো আর বুঝতেছে না তার বাবা মা আর পৃথিবীতে নাই। তো ওইটাই তার মানে লাশের উপরে উঠে গেছে, কারণ এখন লাশের উপরে না উঠলে কিভাবে ধাক্কা দিবে? সে তো পারেই ওইটুকু। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আবারও বলতেছি ইমোশন নিয়ে যে তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করছি শোনো, আরো শোনো কি কি শোনো। আবারও বলছে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, মানে আর কত রক্ত দিতে হবে, আর এরকম কত হচ্ছে সবকিছু পুড়িয়ে দিতে হবে, বা কত এরকম খণ্ডযুদ্ধ দেখতে হবে। স্বাধীনতা মানে যে জিনিসটা আমরা চাইতেছি, তোমার জন্য মানে তোমার পাওয়ার জন্য দেখো আরো কি কি করছি। থুতথুরে এক বুড়ো, থুতথুরে এক বুড়ো কি দেখবা যে হচ্ছে বুড়ো মানুষের চামড়া ঘুষ হয়ে যায়। আজকে হয়তো আমার চামড়া অনেক বেশি বলতে পারো যে টাইট বা হচ্ছে অনেক শক্ত,
বা মসৃণ, কিছুদিন পরে এরকম থাকবে না, হয়তো আর সর্বোচ্চ 30 বছর আছি এরকম, তারপরে এগুলো হচ্ছে মানে ভাঁজ হয়ে যাবে। তো এই ভাঁজগুলো এগুলোই তখন হচ্ছে, আর তখন দেখবা যে হয়তো একটা লাঠি নিয়ে হাঁটা লাগতেছে বা অন্যভাবে, ওটাই বলছে থুতথুরে, মানে ধরো যে একদম তার বডির কন্ডিশন একদম আনস্টেবল। এরকম এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। আচ্ছা একবারে বোঝাই, উদাস, উদাস মানে কি, কোনো কিছু ভালো না, মানে মানে কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো একদিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবতেছে, কি ভাবতেছে সে নিজেও জানে না, মানে একটা টেনশনে আছে, বসে আছেন, ধরো একটা ফিরির মধ্যে বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অপরাহ্ন মানে তো আমরা সবাই জানি অপরাহ্ন মানে কি, অপরাহ্ন মানে হচ্ছে বিকেল। তার মানে বিকেল বেলা যখন রোদের যে একটা আলো আসে, সেটা কি খুব বেশি তোমাকে গরম লাগায় না, এবং তোমার চোখে যদি আসে তোমার কি চোখ বন্ধ করে ফেলে, তুমি দুপুরে রোদে তাকিয়ে দেখো তোমার চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই আলোটা হচ্ছে একদম মানে তোমার চোখ সর্বোচ্চ এতটুকু সংকুচিত হবে, তারপর তুমি ওই আলোটাকে সহ্য করতে পারবা। ওইটাই বলতেছে যে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, মানে আলোটা একদম দুর্বল, কারণ দুর্বলিত হচ্ছে, ও হচ্ছে অস্ত যাইতেছে, ওই সময় হালকা একটা মৃদু কিরণ দিয়ে যাইতেছে, ওইটার ঝিলিক, এবং বাতাসে নড়তেছে চুল। মানে ওই বিকেলের দিকে দেখবা যে হচ্ছে মানুষ একটু বাইরে যায় বসে, তখন একটা রিরি মানে একদম হালকা একটা বাতাস ছড়ায়, তো ওই বাতাসে মানে ধরো চুলটা হয়তো বড় বড় ছিল, বা হচ্ছে যেহেতু বুড়া মানুষ হয়তো মাথায় চুল সংখ্যা কম ছিল, একটু বড় বড় একটু চুলের সংখ্যা কম, তখন হচ্ছে ধরো উঠতেছিল। যেমন এখনকার দিনে যদি ধরো কেউ একজন যার দাড়ি বড়, সে যদি বাইক চালায়, তো দুইটা দাড়ি যে এদিকে দুই দিকে হয়ে যায়। তো এরকম আর কি বলা হয়েছে যে বাতাসে নড়ছে চুল। আর কি কি করছি আমরা স্বাধীনতার জন্য? স্বাধীনতা তোমার জন্য, মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে। দেখো, একটু আগে মনে আছে আমাদেরকে লেখক কিসের কথা বলছিল? সিঁথি সিঁদুর মুছে গেছিল, তার মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলছে। এখন লেখক দেখো আবার মুসলিম সম্প্রদায়কে তুলে আনছে। মোল্লাবাড়ি, মোল্লা কাদেরকে বলা হয় সাধারণত? আমার কিন্তু চাইলেও মোল্লা বলবে না, তবে আমার মুখে যদি একটু দাড়ি থাকতো, আমি যদি হচ্ছে ধরো নামাজ কালাম রেগুলার পড়তাম, এবং একটু মোটামুটি একটা হুজুরের বেশ থাকতো, তাহলে আমাকে মোল্লা বলতো। সাধারণত হুজুরদের হচ্ছে মোল্লা বলা হয়। তাহলে মোল্লা বাড়ি ধরা মানে কি? হুজুরের বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, মানে মোল্লা বাড়ির যে হচ্ছে মোল্লাটা ছিল বা ওই লোকটা ছিল, তারা মেরে ফেলছে পাকিস্তানিরা। ওই এক বিধবা দাঁড়িয়ে আছে, মানে এখন ওই মোল্লা বাড়ির যে ওই মোল্লার যে বউ, সে দাঁড়িয়ে আছে, কি ধরে দাঁড়িয়ে আছে? নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। এখন ওই নরবরে খুঁটিটা কিভাবে আমরা এখন ব্যাখ্যা করব? সেটা হচ্ছে দগ্ধ ঘরের। ওই যে বললাম যে ঘরগুলো তো পুড়িয়ে দিছে, তাহলে এখন ঘরটা কি দগ্ধ বা হচ্ছে পোড়া? ওই ঘরের খুঁটিটা ধরে কে দাঁড়িয়ে আছে? ওই মোল্লা বাড়ির ওই বিধবাটা দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্য, হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। হাড্ডিসার মানে কি? হাড্ডি একদম চামড়ার সাথে লাগিয়ে গেছে, এত পরিমাণ চিকন হয়ে গেছে। অনাথ কিশোরী, অনাথ কারদের বলা হয়? যাদের কেউ নাই, মানে বৃহৎ অর্থে কেউ নাই, আর ক্ষুদ্র অর্থে যাদের মা বাবা নাই। তো এরকম অনাথ একজন কিশোরী, কিশোরী মানে কি? তার বয়স ধরো 10 থেকে 15 বা 16 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে। তো সে কিভাবে বসে আছে? শূন্য থালা হাতে, মানে একটা থালা নিয়ে বসে আছে, মানে ভিক্ষা করতেছে বোঝানো হয়েছে। থালাটা শূন্য, মানে টাকাও এখনো পায় নাই। পথের ধারে মানে রাস্তার পাশে সে বসে আছে। আর তারপরে দেখো তোমার জন্য আর কি কি হয়েছে। তোমার জন্য সগির আলী, সগির আলী নামে একজন ব্যক্তি, তার পরিচয় এখন দিবে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। মানে একজন কৃষক, সে আবার জোয়ান। ধরো জোয়ান কতদিন পর্যন্ত বলা যায়? 30 থেকে 35 পর্যন্ত মোটামুটি জোয়ান বলা হয়। তাহলে সগির আলীর পরিচয় হচ্ছে সে শাহবাজপুরের একজন মানুষ, এবং সে কেমন? জোয়ান কৃষক। তারপরে কেষ্ট দাস, কেষ্ট দাসকে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা। জেলে কারা? যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো ওই জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক হচ্ছে কেষ্ট দাস। মতলব মিয়া, মতলব মিয়াকে মেঘনা নদীর দক্ষ মাঝি, মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া। এবং যে কি করতো? গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। মানে উদ্দাম ঝড় মানে বোঝানো হয়েছে কি? এলোকেশি ঝড়, মানে উল্টাপাল্টা ঝড়। এই উল্টাপাল্টা ঝড়ের মধ্যেও যে নৌকা চালাইতে পারে, গাজী গাজী বলে। আচ্ছা, এই গাজী গাজী শব্দটা মূলত মরলে শহীদ বাঁচলে গাজী, সম্ভবত ওইখান থেকে কবি এটা তুলে আনছে, মানে বুঝাইছে তার সাহস অনেক। তারপর রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা। রুস্তম শেখের পরিচয় হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আচ্ছা, রুস্তম শেখের পরিচয় কিভাবে দিচ্ছে? ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। এর মানে হচ্ছে সে অলরেডি মৃত হয়ে গেছে বা মারা গেছে, বা তাকে মেরে ফেলা হয়েছে। অবশ্যই একা একা মারা যায় না, তাকে মেরে ফেলা হয়েছে। এখন যখন একজনকে তুমি মেরে ফেলবা, তারপরে কি হবে? তাকে মাটি দিবা। মাটি দেওয়ার পর এই এই যে আমাদের বডির পার্ট গুলো কে খাবে? মাটির নিচে যত ধরনের পোকামাকড় আছে, বলতেই হচ্ছে কাশিরে উঠতেছে, মানে মাটির নিচে যত পোকামাকড় আছে বা যা কিছু আছে, সবাই তো আমাদের একদম ছিঁড়ে খাবে। ওটাই বলছে যার ফুসফুস এখন পোকার দখলে, মানে পোকাগুলা তার মানে ফুসফুসের ভিতরে গিয়ে হচ্ছে একদম মানে শেষ করে ফেলতেছে, এটাই বুঝাইছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে ট্রিক্স দেই, এই জিনিসগুলা পরীক্ষায় প্রচুর আসে, কিভাবে মনে রাখবা। দেখো, সগির আলীর স, শাহবাজপুরেও দেখো স আছে। তাহলে সগির আলী কে? শাহবাজপুরের জওয়ান কৃষক। শাহবাজপুর মনে আসলে তোমার অবশ্যই মনে আসবে সে একজন কৃষক। তাহলে সগির আলী শাহবাজপুর। এখন দেখো, কেষ্ট দাস,
কেষ্টর এখানেও একার আছে, জেলে পাড়ার এখানেও একার আছে আছে তাহলে কেষ্টদাস এভাবে মনে রাখবা কে, আর এখানে এও আছে, মানে জেলেতেও এ আছে, তাহলে কেষ্টদাস হচ্ছে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক। আচ্ছা, মতলবের এখানে ম আছে, মেঘনাতেও এখানে ম আছে, তাহলে মতলব মিয়া কেউ থাকার মেঘনা নদীর দক্ষ মাঝি। আর রুস্তম শেখ এর পরিচয়টা ভাই একটু স্পেশালি রাখা লাগবে, যে যেখানে দেখো এরকম একটা অপশন আছে, তার মানে তার ফুসফুসটাকে ছিদ্র করে, এরকম ভাবে ছিদ্র করে পোকা ঢুকছে, পোকা ঢুকে কি করছে, তার ফুসফুসটাকে খেয়ে ফেলছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। মানে এখানে কিন্তু তোমার জন্য হচ্ছে কে কি কি করছে তার বিবরণ দিতেছে। সগির আলী মারা গেছে, কেষ্টদাস মারা গেছে, মতলব মিয়া মারা গেছে, রুস্তম শেখ মারা গেছে, আরো কে কি কি করছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে, মানে বনে জঙ্গলে কেন থাকতেছে বলতো? তুমি যদি ওপেন প্লেসে থাকো, পাকিস্তানি হানাদার বাহিনী তো অনেক তখন সোর্স ইউজ করছে, তখন যখন জানতো যে এই মুক্তি বাহিনী, তখন তো তাকে যে কোনো ভাবে হোক ওই সোর্স দিয়ে পারুক, নিজের আইসা পারুক বা মর্টার দিয়ে পারুক, ওই এরিয়া পুরোটা ধ্বংস করে ফেলছে। এখন এই জন্য তারা হচ্ছে বনে বনে থাকছে। এটাই বলছে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ। তরুণ বলতে ধরো আমি তো এখন মোটামুটি মোটামুটি এখন তরুণ, আমার আর বলা, হ্যাঁ আমারও তরুণ বলা যায় মোটামুটি এখনো। তো ধরো যে আমার বয়সীরা, যার পদভারে, পদভার মানে কি পায়ের ভারে, তার মানে তার ব্যক্তিত্ব বা তার কৃতকর্ম এত পরিমাণ উঁচু যে তার এই পায়ের ভারেই বা তার এই ব্যক্তিত্বের ভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। এখন এই লেখক এখানে নতুন পৃথিবী বলতে মানে যে আমাদের নতুন যে ভূখণ্ডটা তৈরি হবে, বা আমাদের যে এখন আমরা যে নতুন ভূখণ্ডটা পাইছি বাংলাদেশ, সেটার কথা বুঝাইছে। তারপরে সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। সবাই যারা হচ্ছে আমরা যারা বাংলাদেশি ছিলাম, বাংলাদেশের নাগরিক, তারা হচ্ছে সবাই প্রতীক্ষা করছে বা অপেক্ষা করছে তোমার জন্য। এই তুমিটাকে, তুমি হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, আমাদের যে মুক্তি, তুমি তুমি তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে, দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। এখানে তারা বলছে এত কিছু করলাম, তুমি তারপরে আসবা না, তোমাকে আসতেই হবে, না এসে তুমি কই যাবা, তোমার জন্য এত কিছু করছি, এই ডেডিকেশন গুলো কি তোমাকে মানে তোমাকে আমরা বুঝাইতে পারবো না? তো যদি ডেডিকেশন গুলো আমরা বুঝাইতে পারি এবং তোমার জন্য যদি সত্যি আমরা কাজ করে থাকি, তাহলে তোমাকে আসতে হবে। এখন কিভাবে আসবে সেটা আমি বলতেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে পুরো পৃথিবীকে আমরা জানাবো। কিভাবে জানাবো? জ্বলন্ত ঘোষণার মাধ্যমে, ধ্বনি প্রতিধ্বনি তুলে, রেডিওর মাধ্যমে পারি, ফোনের মাধ্যমে পারি, সংবাদ বাইরের দেশে যারা হচ্ছে ধরো ফটোগ্রাফার ছিল, সাংবাদিক ছিল, তাদের মাধ্যমে পারি। এবং তারপরে কি করবো আমরা, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা জানাবো মানুষকে। তারপর কি করবো? একটা নতুন নিশান উড়াবো। নিশান মানে হচ্ছে পতাকা। আমাদের বাংলাদেশের এই যে যে একটা পতাকা, সবুজ মাঝখানে লাল, এই নতুন আমরা পতাকা উড়াবো, দামামা বাজাবো। তখন হচ্ছে দেখবা ওই দিন হচ্ছে প্রচুর মানুষ চিল্লাফাল্লা করছে, তারপরে ঢোল বাজাইছে বা হচ্ছে বিভিন্ন জয়ধ্বনি দিছে। তো এরকম ভাবে দিক বিদিকে, মানে এগুলো দিক বিদিক মানে কি, চারিদিক থেকে এই জিনিসগুলো হয়েছে। কোনো নির্দিষ্ট প্লেস থেকে হয়েছে যে বাংলাদেশের ঢাকা থেকে হয়েছে বা টাঙ্গাইল থেকে হয়েছে, না, এরকম সম্ভব না। চারিদিক থেকে হয়েছে এই বাংলায়, মানে এই যে আমাদের এই বাংলায় এই সবকিছু হবে এবং তোমাকে এখানে আসতে হবে, তোমাকে আসতে হবে স্বাধীনতা। তোমার জন্য এত কিছু করছি, তুমি চলে আসবা। এখন এই পুরোটা আমি বুঝিয়ে দিছি, তোমরা যদি পুরোটা বুঝে থাকো তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন তোমাদের বাইরে যাবে না। ঝামেলা হয় তোমাদের ওই যে 4টা জায়গায়, ওই 4টা জায়গায় আমি দেখাই দিছি। আচ্ছা এখন আসো, খণ্ডক দহন অলরেডি বলা হয়েছে। এখন এখানে বলা হয়েছে শীতি সিঁদুর মুছে গেল হরিদাসীর। এটা তোমাদের, তোমরা মোটামুটি শিওর থাকো তোমাদের খ নাম্বার এটা চলে আসছে, যে কোনো পরীক্ষায় চলে আসে। এখন শীতে সিঁদুর মুছে গেল হরিদাসীর আমি অলরেডি ওইখানে ব্যাখ্যা করছি। তারপরে দেখো এখানে কি লিখছে, ওইটা আমি তোমাদেরকে বলি। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামী, এই কারণে বিধবা হরিদাসীর স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে। সনাতন ধর্মের বিবাহ কেন্দ্রিক সংস্কৃতিতে সবাই সিঁদুর পরেন। স্বামীর মৃত্যু হলে সিঁদুর মুছে ফেলতে হয়। হরিদাসীকেও হতে হয়েছিল সিঁদুরবিহীন, মানে মারা গেছে এই জন্য সিঁদুর মুছে ফেলছে। যত্রতত্র মানে যেখানে সেখানে বা সব জায়গায়। তুমি আসবে বলে স্বাধীনতা, ছাত্রাবাস এবং বস্তি উজাড় হলো, এটাও কথাতে আসে, প্রচুর আসে, প্রচুর। দেখো 9 মাস ব্যাপী সংগঠিত মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে, নির্বিচার মানে কি, বিচারহীন ভাবে গণহত্যা চালিয়েছিল। গণহত্যা মানে কি, মানে যারে সামনে পাইছে তাকে মেরে ফেলছে। ধ্বংস করেছে ছাত্রাবাস এবং বস্তি, কারণ ছাত্র জনতার প্রবল প্রতিবাদ আন্দোলনের কেন্দ্র ছিল ছাত্রাবাস ও বস্তি। মানে যখন ধরো ছাত্রাবাসে আক্রমণ করছে তখন বস্তিতে চলে গেছে, যখন বস্তিতে আক্রমণ করছে তখন ছাত্রাবাসে চলে আসছে। এবং এই জন্য হচ্ছে এই যে প্রতিবাদের যে বিষয়গুলো ছিল, এগুলো কেন্দ্রে ছিল এই মূলত ছাত্রাবাস এবং বস্তি। হানাদার বাহিনী ও তাদের দোসররা, মানে তাদের যে হচ্ছে ফ্রেন্ডরা ছিল, তারা চেয়েছিল প্রতিরোধের সংগ্রামকে স্তব্ধ করে দিতে। তাই তারা পুড়িয়ে দিয়েছিল গ্রাম ও শহর। ওই যে বলছি শহর তো আগে দেখানো হয়েছে, পুরাইছে, পরবর্তীতে গ্রামের কথা বলা হয়েছে, যে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করলো একটা কুকুর। নারকীয় এই হত্যাকাণ্ডের
মাধ্যমে ধ্বংস করে দিতে চেয়েছিল বাঙালি জাতিকে, মানে আমাদের এই জাতিকে পুরোটা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জিত হয়েছে অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। মানে আমাদের যে এত পরিমাণ আত্মত্যাগ, মানে এই যে দেখো, মানে কেন হচ্ছে একটা অস্ত্রের সামনে দাঁড়াইতে হবে, মানে কেন হচ্ছে এই প্রতিবাদ করতেই হবে, মানুষ দেখতেছে মারা যাইতেছে তারপরে কিন্তু প্রতিবাদ করছে, প্রতিবাদ কিন্তু থেমে নাই। এই জন্য বলা হয়েছে থুথুরে এক বুড়ো, বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়। ওই যে তখন আমি ব্যাখ্যা দিছি, রুস্তম শেখ যার ফুসফুস এখন পোকার দখলে, এটাও মানে একদম মাস্ট ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট। রুস্তম শেখ নামের এক রিকশাওয়ালা যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে যার ফুসফুস এখন পোকার দখলে। এখন আসো পাঠ পরিচিতি। তো মোটামুটি আমরা পড়ছি তাই না, তো হচ্ছে পাঠ পরিচিতি তোমরা নিজেরাই পড়তে পারবা, তারপরেও যেহেতু একটা ক্লাস ফুল ক্লাস নেওয়া উচিত এই জন্য দেখে দাও। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এই কবিতাটি আবার কবির বন্দি শিবির থেকে নামক কাব্যের অন্তর্ভুক্ত। আরেকটা কাব্য আছে বন্দি শিবির থেকে, সেই কাব্যের অন্তর্ভুক্ত ছিল। এখন স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, মানে এটা কি একটা শব্দ আসলেও, মানে এই একটা শব্দের জন্য হচ্ছে এতগুলো মানুষ জীবন দিল। যদিও বিতর্ক আছে যে 30 লাখ বা হচ্ছে 3 লাখ বা 30,000 বা 3,000, অনেক বিতর্ক আছে। বিতর্ক থাকার ঊর্ধ্বে গিয়েও ধরো একজন মানুষ হলেও তো মারা গেছে, একটা শব্দের জন্য তো একজন মানুষ মারা যাওয়া আসলে সম্ভব না। তার মানে অবশ্যই হচ্ছে আমাদের ইমোশনের জায়গা বলো বা আমরা হচ্ছে মুক্ত থাকতে চাই, সবকিছুর জন্যই এই স্বাধীনতার দরকার ছিল। এখন আরেকটা কথা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। তোমরা এখন বড় হইছো, তোমরা অন্তত এখন বুঝো আসলে আলটিমেটলি জিনিসগুলো, আর বলার দরকার নাই। আচ্ছা, এটা একটা শব্দ নয়, এটা এমন একটা অধিকার, এটি এমন একটি অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত, মানে আমরা জন্মগতভাবেই মুক্ত থাকতে চাই। তুমি হচ্ছে একটা পাখিকে যতই খাবার দেওয়া রেগুলার দাও, সে কখনোই খাঁচায় বন্দি থাকতে চাবে না যদি তুমি খাঁচার মুখটা খুলে দাও। তার মানে সে সবসময় আলটিমেটলি ফ্রি থাকতে চায়। হ্যাঁ, সে তোমার অনুগত হয়ে যাইতে পারে, কিন্তু আলটিমেটলি সে কখনোই একদম মানে আজীবন চাইবে না সে খাঁচায় থাকুক, কারণ তার জন্ম হয়েছে ওড়ার জন্য। আমাদের জন্ম হয়েছে আমরা হচ্ছে স্বাধীনভাবে কথা বলবো, মুক্তভাবে চলাফেরা করবো এই জন্য। তো তারপরেও বিভিন্ন সময় হচ্ছে আমরা বিভিন্নভাবে দাসত্বের আন্ডারে পড়ে যাই। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনই করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। আত্মাকে ত্যাগ করতে হয়েছে, মানে আত্মত্যাগ দ্বারা এইভাবে বোঝানো হয় বৃহৎ অর্থে। হ্যাঁ, তার মানে প্রচুর পরিমাণ কষ্ট আমাদেরকে করতে হয়েছে। 1971 সালে বাঙালি স্বাধীনতা সংগ্রামে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আপামর বাঙালি মানে কি, মানে যারা ছিল সবাই, কেউ বাদ ছিল না, এটা বোঝাইছে। যুদ্ধকালে বাঙালির রক্তের রক্তগঙ্গা বইয়ে দেয়া পাকিস্তানি যুদ্ধবাজরা, মানে যুদ্ধকালীন সময়ে বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। যুদ্ধবাজ মানে কি, যারা যুদ্ধ রেগুলার করতে চায় তাদেরকে যুদ্ধবাজ বলা হয়, মানে যারা যুদ্ধ করে যাদের অভ্যাস। তারা কি করছিল, রক্তের গঙ্গা বইয়ে দিছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল, সেখানে সাকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছিল। মানে সহায় সম্বল মানে কি, তার যা জমানো টাকা পয়সা ছিল এবং সম্ভ্রম দ্বারা হচ্ছে তার ইজ্জত পর্যন্ত তাকে দিতে হয়েছিল, বিসর্জন দিতে হয়েছিল। হরিদাসী হয়েছিল স্বামীহারা, নবজাতক হারিয়েছে বাবা মাকে। ওই যে কি হয়েছিল, নবজাতক কি করছিল, ওই পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিছিল না, ওইটাই। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাসে আক্রমণ করে ছাত্রদেরকে হত্যা করে। এটা কবে করছিল বলতো? একদম মানে যুদ্ধটা শুরুই তো করলো ওইভাবে। 25শে মার্চ যদি ওইভাবে আক্রমণ না করে, তাহলে হয়তো যুদ্ধটা না হওয়ার পসিবিলিটি ছিল। শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়। আগ্নেয়াস্ত্র মানে কি, যেটা দ্বারা হচ্ছে মানুষ মারা যায়, সেটা দিয়ে গণহত্যা চালায়, মানে সব মানুষ যার সামনে পাইছে তাকে মেরে ফেলছে। পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়, মানে যেখানে লোকজন বাস করে সেখানে মানে তাকেই পুড়িয়ে ফেলছে। এর প্রাকৃতিক প্রতিবাদ উঠে পশুর কণ্ঠেও, মানে পশুর কণ্ঠে কিভাবে প্রতিবাদ উঠলো মনে আছে? ওই যে কুকুর একটা না হচ্ছে আর্তনাদ করতে থাকছিল, সেইটা। এই যে যেমন আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। এই কথাগুলো কোথায় বলা হয়েছে বলতো? ওই যে কৃষক, শাহবাজপুরের কৃষক, জেলে কেষ্ট দাস, রিক্সাওয়ালাকে রুস্তম শেখ, তারা এইগুলো কাজগুলো করছে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিতর চোখে অগ্নি ঝরায়। অগ্নি ঝরায় মানে কি, প্রতিশোধের আগুন ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন। প্রাণ স্পন্দন মানে কি, প্রাণের স্পন্দন, মানে আমাদের প্রাণ ফিরে পাওয়া এবং আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালীন দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে, সেই স্বাধীনতা বাঙালি কি একদিন ছিনিয়ে আনবে।
কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল। মানে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে কি কি হয়েছে সবকিছু সাহিত্যিক, মানে হচ্ছে যে লিখিত একটা দলিল হচ্ছে এই কবিতাটা। এখন আমরা অনুশীলনী একটু সলভ করি। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল? ট্যাঙ্ক এসেছিল। দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তু যার হলো, ছাত্রাবাস বস্তু যার হলো। এই পংক্তিটি কিসের চিত্র আছে বলতো? স্বাধীনতা সুর, ধ্বংসের চিত্র, গণ আন্দোলনের রূপ, নাকি মুক্তিযুদ্ধের পটভূমি? ধ্বংসের চিত্র। আচ্ছা, চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিলে সে মুক্ত বাতাস কিনতে। মানে তুমি যদি ছেলে চিনতে চাও তাহলে হচ্ছে ক্ষুদিরামকে চিনতে হবে, যে কি করছিল, রুদ্ধশ্বাসে প্রাণ দিল, অনেক কষ্টে প্রাণ দিছে, এবং মুক্ত বাতাস কিনতে মানে সে তার শ্বাসরুদ্ধ হয়ে গেছিল, মানে শ্বাস নিতে পারতো না। কিন্তু সেই শ্বাস না নিতে পারেও সে কেন হচ্ছে জীবন দিল? যাতে হচ্ছে আমরা মুক্ত বাতাস শ্বাস নিতে পারি। এখন উদ্দীপকের ক্ষুদিরামকে তোমাদের এই কবিতার কাকে প্রতিনিধিত্ব করে? মুক্তিযোদ্ধাদের অবশ্যই, আপামর জনসাধারণকে অবশ্যই, আত্মত্যাগী মানুষদেরকে, সবার ইনশাল্লাহ। এরূপ প্রতিনিধিত্বের কারণ কি? ঐক্য চেতনা, দেশপ্রেম, সহজাত বোধ, নাকি সাহসিকতা? দেশপ্রেম। ক্ষুদিরাম দেশপ্রেমিক। দেখো শেষ। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি। বৈষম্য নীতি মানে কি? আমাদের উপর নানা ধরনের, ধরো তাদের এলাকায় যদি যে জিনিসের দাম 5 টাকা, আমাদের ওখানে 10 টাকা, তারা যদি 10 টাকার কাজ পায় আমরা 5 টাকার কাজ পাই, তাদের হচ্ছে সরকারি চাকরিতে তারা 20 জন গেলে আমাদের 2 জন নেয়। এগুলো বৈষম্য। মানে কি কি বলবো এটাকে, যে জিনিস আমরা পাই বা ন্যায্য সেই জিনিস আমাদেরকে না দেয়া। তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে। আমাদের পাকিস্তান ছিল কয়টা? 2টা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তবে এই পূর্ব পাকিস্তানে সবচেয়ে বেশি মানুষ বাস করতো। পাকিস্তান তো 2টা, তার এই যে 2টা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করতো এই পূর্ব পাকিস্তানে। ওইটাই এখানে বলা হয়েছে যে তারপরেও এত পরিমাণ মানুষ বেশি বাস করে, তারপরে এখানকার মানুষের ভাষা বাংলা, তারপরেও তারা উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে, মানে যাতে করতে পারে সেই কাজটা করে। কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে। মানে এটা কি সম্ভব? আসলে আমরা হচ্ছে আমাদের একটা ভাষাকে বিলীন করে দিব? তো সম্ভব না। আর আমরা বাঙালি হচ্ছে একটা, মানে কি বলবো, প্রতিবাদের জাতি। মানে হচ্ছে আমরা যে কোনো অন্যায় আসলে প্রতিবাদ করে ফেলি। যদিও আমাদের বাঙালিকে বলা হয় আমরা হচ্ছে অবুঝ জাতি বা আমরা বোকা জাতি, হ্যাঁ এটা সত্য। আমরা হচ্ছে হুজুগে বাঙালি, এটা সত্য। মানে একটা কিছুতে একটা কিছু তুলে দিলে কন্টিনিউয়াস সেই জিনিস নিয়ে মানুষ হচ্ছে চলতেই থাকে, ওই জিনিস নিয়ে পড়ে থাকে। আচ্ছা যাই হোক, তীব্র বিক্ষোভে ফেটে পড়ে বিসর্জন দেয় বুকের তাজা রক্ত। এখন প্রশ্ন করছে, কার স্মৃতি সিঁদুর মুছে গেল? বলতে পারবা? হরিদাসী স্মৃতি সিঁদুর মুছে গেল। জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন? মানে দেখো, একটা মানুষ মারতে আসলে কতটুকু বড় বুলেট লাগে? একটা পিস্তলের বুলেটে মানুষ মারা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পিস্তলের বুলেটে মানুষ মারলো, তারপর কি হইতে পারে বলো? এটাকে 47 বুলেট এতটুকু হবে প্রায়, সেটা দ্বারা চাইলে একটা মানুষকে মারা যায়। স্নাইপার আছে, তারপর ধরো যে তুমি চাও আরো মানে একদম ধ্বংসযজ্ঞ চালাবো, তাহলে মেশিন গান আছে। কিন্তু এত সবকিছুর পরেও তোমার কেন রাস্তায় ট্যাঙ্ক নামাইতে হলো? তার মানে তুমি বিশাল কিছু একটা চাইছিলা। এই জন্যই বলছে যে এই জন্য এটাকে দানব বলা হয়। যে ভাই আসলে নর্মাল ভাবে তো একটা মানুষকে ধ্বংস করে দেওয়া যায়। ওই এবার যে জুলাই আন্দোলন, সেখানে বলা হয়েছিল, প্রশ্ন করছিল যে একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে স্যার। যাক, এগুলো বলে লাভ নাই। তো জলপাই রঙের ট্যাঙ্কে দানব এই কারণে বলা হয়েছে যে ওই জিনিসটা তো আমরা দেখে অভ্যস্ত না, এবং অত বড় জিনিস কেন দরকার হবে একটা মানুষকে মারতে? আচ্ছা, মানে নিজের দেশের নাগরিকের উপরে এইরকম ভাবে হত্যাযজ্ঞ চালাইছে। উদ্দীপকের যে ভাবটি তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। কোন ভাবটি পাওয়া যায়? আমাদের প্রতিবাদের যে বিষয়টা আছে সেটা পাওয়া যায়। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক ফুটে উঠেছে, শুধু প্রতিবাদের দিক এবং বিসর্জনের দিকটা ফুটে উঠছে। কিন্তু আলটিমেটলি কত ত্যাগ সংগ্রাম, কত তিতিক্ষা, কত মানে প্রকৃতির প্রতিবাদ, সবকিছু কি ফুটে উঠছে? উঠে নাই। এভাবে অ্যান্সার করতে হবে। কবি পরিচিতির একটু করে দেখে রাখি, অনেক কিছুই হয় কিন্তু সবকিছু আসলে লাগে না। যেমন শামসুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা সাধারণত আসে না, ঠিক আছে? তবে মনে রাখতে পারো ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার প্রত্যেক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে। নরসিংদী জেলার রায়পুরা থানা পর্যন্ত মনে রাখলেই হবে। তার ঢাকার প্রোগ্রেস স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন, এটা লাগবে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, এটুকু পড়বা। তার পেশা ছিল সাংবাদিকতা। তাহলে এই প্রশ্ন আসবে, শামসুর রহমানের পেশা কি ছিল? সাংবাদিকতা। উনি সাংবাদিক ছিলেন বলেই এই জিনিসগুলোকে এত কাছ থেকে দেখতে পারছিলেন। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, মানে এই কবিতা লেখায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিকের জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিবৃত হয়।
তাহলে সে হচ্ছে কাদের নিয়ে লিখতো? মধ্যবিত্ত নাগরিকদের নিয়ে লিখতো। প্রত্যাশা, তারা কি চায়, হতাশা, তাদের জীবনের মানে কি কি অপূর্ণতা আছে, বিচ্ছিন্নতা, মানে এরকম উল্টাপাল্টা আর কি কি জিনিস আছে, বৈরাগ্য, সংগ্রাম, মানে কি কিভাবে যুদ্ধ করে, এইগুলো। তার প্রধান কাব্য মানে কবিতার যে গ্রন্থগুলো আছে সেগুলো কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, এটা প্রচুর আসে। রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, আহ নিরালোকের দিব্যরথ আসে না, বন্দি শিবির থেকে তো এটা নেওয়াই হয়েছে। বাংলাদেশ স্বপ্ন দেখো, তারপরে হচ্ছে বুকে তার বাংলাদেশের হৃদয়, এটা আসে না তেমন একটা, বাকিগুলো আসে। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুদোষ কবিতা রয়েছে। অনুবাদ কবিতা মানে কি? ধরো একটা নির্দিষ্ট ভাষায় ছিল, সেটা সে অনুবাদ করছে, ধরো ইংরেজিতে ছিল, সে বাংলায় অনুবাদ করছে। আর শিশুদোষ কবিতা মানে শিশুদের জন্য কিছু কবিতা লিখছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ আরো সম্মাননায় ভূষিত হন। তিনি 17ই আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। যেগুলো বলছি ওগুলোই আসবে ইনশাল্লাহ। একদম একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি। ইনশাল্লাহ হচ্ছে আর কারো ক্লাস করা লাগবে না, বা আর কোথাও পড়তে হবে না, পুরোটা পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।